এই স্কুলের স্টুডেন্টদের মধ্যে ছিল কিছু অদ্ভুত ক্ষমতা। তারা এক একজন এক এক ধরনের প্রাণীর রূপ নিতে পারত। কেউ ভাল্লুক, কেউ নেকড়ে, আবার কেউ মাউন্টেন লায়ন। তো আজকে যে গল্প শোনাতে যাচ্ছি তা মানুষ রূপ ধরতে পারা এমন কিছু প্রাণীদেরই গল্প। ছোটবেলায় আমরা অনেকেই কল্পকাহিনীতে অনেক গল্প শুনেছি যে নাগনাগিনী নাকি মানুষের রূপ নিতে পারত। আদৌ এগুলো কল্পকাহিনী ছাড়া আর কিছুই না, তাই সত্যি ভেবে কেউ আবার রাতের ঘুম হারাম করো না। আমাদের আজকের কাহিনীটাও অনেকটা একই রকমের। চাইলেই পশু পাখি পরিণত হচ্ছিল মানুষে, মিশে যাচ্ছিল মানুষদের সাথে। কিন্তু কেন? আর কারা এরা? কোথা থেকেই বা এলো? কিভাবে বা আমরা তাদেরকে চিনতে পারবো? সবটাই জেনে যাব আজকের এই গল্পে। গল্পের শুরু হয় পাহাড়ে কিছু লায়ন দেখিয়ে। আর এই লায়নগুলো তাদের পরিবার নিয়েই পাহাড়ের উপর হাঁটাহাঁটি করছিল। পুরো দলের মধ্যে অনেকগুলো মাউন্টেন লায়ন ছিল, যাদের মধ্যে সব থেকে বয়স্ক ছেলে লায়ন হচ্ছে তাদের বাবা। সে তাদেরকে বলে, দেখো ছেলেরা, আমাদের খুব সাবধানে চলতে হবে, বিশেষ করে মানুষের থেকে, কারণ মানুষেরা খুব দ্রুত রং বদলায়, তারা আমাদেরকে পেলে মেরে ফেলবে। এটা শুনে সেখানে থাকা ছোট্ট লায়ন বলে, কেন? আমরা কি অপরাধ করেছি বাবা? মানুষ আমাদের কেন মেরে ফেলতে চায়? আমরা তো মাউন্টেন লায়ন, আমরা তো পাহাড় ছেড়ে কখনো লোকালয়ও যাই না, মানুষের উপর আক্রমণও করি না, তাহলে কেন তারা আমাদেরকে মেরে ফেলতে চায়? উত্তরে বড় লায়ন বলে, দেখো বাবা, মানুষের কোনো বিশ্বাস নেই, তারা যখন তখন তাদের সুবিধার জন্য মত পরিবর্তন করে ফেলে। তারা তাদের ঘরের জিনিসপত্র বানানোর জন্য আমাদের বন উজাড় করে ফেলছে, আর আমাদেরকেও মেরে ফেলে। তাদের কাছে আমাদের জীবনের থেকেও শখের জিনিসগুলো বানানোই বেশি গুরুত্বপূর্ণ। এটা শুনে ছোট্ট লায়ন অনেক হতাশ হয়ে যায়। তবে তার মানুষের প্রতি অনেক আগ্রহ জন্মায়। তার জানার আগ্রহ জাগে মানুষ কেন এমন করে। কথায় আছে না, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আগ্রহ একটু বেশি থাকে। ছোট্ট লায়নটারও একই অবস্থা। আর তাই সে সবকিছু শুনে একটু ভয় না পেয়ে আরো বেশি আগ্রহী হয়ে যায় মানুষের সম্পর্কে জানার জন্য। তার মনে প্রশ্ন উঠতে থাকে, আসলে কি মানুষ এত খারাপ? এটা জানার জন্য সে একদিন তার পরিবার থেকে আলাদা হয়ে মানুষের ধারে কাছে চলে যায়। কাহিনী পরিবর্তন হয়, আর আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যে ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠেছে। আর এই ছেলেটির নাম জে। সে এতক্ষণ ধরে স্বপ্নে এসব দেখছিল। কাহিনীর টুইস্টটা শুরু হয় এখান থেকেই। আসলে সে যে স্বপ্নটা দেখছিল সেখানে থাকা ছোট্ট লায়নটা আর কেউ না, এটা জে নিজেই। তার বাবার হাজার নিষেধ করা সত্ত্বেও সে মানুষের সম্পর্কে জানার জন্য নিজের রূপ পরিবর্তন করে লায়ন থেকে মানুষ হয়েছে, আর এখন সে মানুষের সাথেই থাকে। ছোটবেলাতেই যে তার নিজের রূপ পরিবর্তন করে বাচ্চা মানুষ হয়ে গিয়েছিল, আর দেখতে অনেক কিউট হয়। সেখানে থাকা একটা পরিবার তাকে দত্তক নিয়ে নেয়, আর তারপর থেকেই এই পরিবারই জেকে নিজের সন্তানের মতো করে বড় করছে। আর এভাবে মানুষের সাথে থাকতে থাকতে বহুদিন সে নিজের রূপ পরিবর্তন করে না। যে তার রূপ পরিবর্তন করার শক্তিও ধীরে ধীরে হারিয়ে ফেলছিল। যে অনাথ বলে তাকে ওই পরিবার নিজের সন্তানের মতো করে মানুষ করত। সেখানে তার একজন বড় ভাই এবং একটা ছোট বোনও ছিল। তারা তাকে এতটাই ভালোবাসতো যে জের কখনো মনেই হয়নি সে একজন অনাথ ছেলে। আর তাছাড়া তার পরিবারের লোকেরাও জানে না যে সে একটা মাউন্টেন লায়ন। একদিন যখন তারা একসাথে বসে খাচ্ছিল, তখন টিভিতে তারা একটা সংবাদ দেখতে পায় কিছু পাখি মিলে একটা প্লেনের উপর আক্রমণ করেছে। প্লেনটা আর কোনো উপায় না পেয়ে ইমার্জেন্সি ল্যান্ডিং করে। যদিও এই ঘটনায় কারো জীবন যায়নি, কিন্তু এই ঘটনা প্রথম নয়, কারণ বেশ কিছুদিন ধরেই এমন কিছু ঘটনা দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন পশু পাখি দল বেঁধে মানুষের উপর হামলা করছে। দেখে মনে হতো তারা যেন প্ল্যান করেই যুদ্ধে নেমেছে। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে, আর জিয়ের বাবা মা আজকে তাকে একটা নতুন বোর্ডিং স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে। যে আসলে প্রথমে তার পরিবার ছেড়ে কিছুতেই যেতে রাজি হচ্ছিল না, কিন্তু এরপর সে রাজি হয়ে যায়, কারণ নতুন পরিবেশে গেলে সে নতুন ধরনের কিছু শিখতে পারবে, আর এতে তার জ্ঞান আর বুদ্ধি অনেক বৃদ্ধি পাবে। সে মূলত মানুষের মধ্যে এসেছিল মানুষের সম্পর্কে ভালোভাবে জানতে, তাই স্কুল তার জন্য একটা ভালো জ্ঞান অর্জনের জায়গা হতে পারে। এটা ভেবেই সে রাজি হয়। তারা সবাই মিলে জেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়, আর কিছুক্ষণের মধ্যেই তারা জেকে নিয়ে সেই বোর্ডিং স্কুলে চলে আসে। স্কুলে পৌঁছানোর পর সেখানকার প্রধান শিক্ষিকা লিজা তাদেরকে ওয়েলকাম জানায়, আর জের মাকে বলে, আপনাদের একটুও টেনশন করতে হবে না, এখানে জে খুবই ভালোভাবে থাকতে পারবে, সবাই এখানে খুব মিলেমিশেই থাকে। জের পরিবার চলে যেতেই লিজা জেকে বলে, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, তুমি যে একজন শেপ শিফটার সেটা আমরা জানি। আর বন্ধুরা, যারা শেপ শিফটার কি জানো না তাদের জন্য বলছি। শেপ শিফটার বলতে তাদেরকেই বুঝায় যারা নিজের রূপ পরিবর্তন করতে পারে। প্রধান শিক্ষিকা তাকে আরো বলে, ভয় পাওয়ার কিছু নেই, এখানে যারা আছে তারা সবাই শেপ শিফটার। এখন তুমি আমাকে বলো, তুমি আসলে কোন ধরনের প্রাণী? প্রথমে লিজার কথা শুনে যে তো অনেক অবাক হয়ে যায়, কিন্তু তারপরে সে বুঝতে পারে আসলে এখানে আর মিথ্যা বলে লাভ নেই। তাই সে সবটা সরল মনেই স্বীকার করে, আর বলে, আমি হচ্ছে মাউন্টেন লায়ন। আর এটা শুনে লিজা যতটা অবাক হয় তার থেকে বেশি খুশি হয়, কারণ তাদের স্কুলে অন্য সব প্রাণী ছিল, কিন্তু কোনো মাউন্টেন লায়ন ছিল না। আর তাই বনের রাজাকে পেয়ে লিজা অনেক খুশি হয়ে যায়। এরপর লিজা জেকে নিয়ে আসে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সবাই তাকে দেখে খুশি হলেও জেফ্রি নামের একটা ছেলে তাকে দেখে একটু খুশি হয়নি। আসলে জেফ্রি একজন নেকড়ে। সে তার পজিশন হারানোর ভয় পাচ্ছিল, কারণ সে ভালো করেই জানতো বনের রাজা সিংহ।
যতদিন সিংহ ছিল না ততদিন এখানে সে একাই রাজত্ব করেছে, কিন্তু এখন তো সিংহ চলে এসেছে, তাই তার আর নেতাগিরি থাকবে না। এটা ভেবে সে শুরুতেই জের সাথে ঝামেলা করা শুরু করে দেয়, কিন্তু সেখানে লিজা থাকার কারণে সে বেশি কিছু করতে পারে না। লিজা তাদের ঝগড়া থামিয়ে দেয়। স্কুলে মাউন্টেন লায়ন ভর্তি হয়েছে এটা শুনতে পেয়ে জের সাথে দেখা করতে অ্যান্ড্রিউ নামের একজন লোক আসে। এই স্কুলটা আসলে অ্যান্ড্রিউর নিজের, আর সে সারা দুনিয়া থেকে খুঁজে খুঁজে শেপ শিফটারদেরকে এখানে নিয়ে আসে, আর সে নিজেও একজন শেপ শিফটার। আর অ্যান্ড্রিউ যখন শোনে যে একজন মাউন্টেন লায়ন, তখন সে আরো বেশি খুশি হয়, কারণ অ্যান্ড্রিউ নিজেও একজন মাউন্টেন লায়ন। অ্যান্ড্রিউ জের কাছে জানতে চায় সে তার পরিবারের সাথে যোগাযোগ রেখেছে কিনা, কিন্তু জে বলে আমি তাদেরকে ছেড়ে আসার পর তাদের সাথে আমার আর কখনোই দেখা হয়নি, এমনকি আমি এখন চাইলেও নিজের রূপ পরিবর্তন করতে পারি না। অ্যান্ড্রিউ তাকে আশ্বস্ত করে বলে তুমি কোনো চিন্তা করো না, সঠিক ট্রেনিং পেলে তুমি আবার তোমার শক্তি ফিরে পাবে, আর তোমার শক্তির উপর কন্ট্রোল আনার জন্যই এই একাডেমি তৈরি হয়েছে। এরপর জে কে তার রুমে নিয়ে আসা হয়, সে এখন থেকে এখানেই থাকবে। সে তার রুমমেটদের সাথে পরিচিত হয়। তার রুমমেট একটা কাঠবিড়ালি, এখন থেকে তারা একসাথেই থাকবে। এই স্কুলের একটা বিশেষ নিয়ম আছে, এখানে কোনো প্রাণী কোনো প্রাণীর সাথে লড়াই করতে পারে না, শুধুমাত্র লড়াই করার জন্য নির্ধারিত ক্লাস টাইমে লড়াই করার নিয়ম ছিল। আর তাই সিংহের খাঁচায়ও কাঠবিড়ালি এখানে নিশ্চিন্তেই ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই ক্লাসের সময় হয়ে যায়, আর তাই তখন যে রুমমেট লিলি তাকে নিয়ে ক্লাসের দিকে যেতে থাকে। ক্লাস মূলত একটা জঙ্গলের ভেতরে হবে। জঙ্গল দিয়ে যাওয়ার সময় পথে মিয়া নামের আরো একটা মেয়ের সাথে জের পরিচয় হয়। মিয়া ছিল লিলির বান্ধবী, সে মূলত একটা পাহাড়ি হরিণ। ক্লাসে প্রবেশ করতেই সবাইকে নিজ নিজ জায়গায় দাঁড়াতে বলা হয়। আর আজকের ক্লাসের প্রফেসরের নাম ছিল ডেভিড। সে এখানে সবাইকে নিজের শক্তি কন্ট্রোল করা শেখাচ্ছিল, যাতে সবাই নিজের ইচ্ছা মতো নিজের রূপ পরিবর্তন করতে পারে। যে ক্লাসে নতুন ছিল, তাই শুরুতেই তাকে নিজের রূপ পরিবর্তন করতে বলা হয়, কিন্তু যে কোনোভাবেই নিজের আসল রূপে ফিরতে পারছিল না। বহু বছর মানুষের মধ্যে থেকে সে তার নিজের রূপ পরিবর্তন করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। আর তার এই অবস্থা দূর থেকে প্রিন্সিপাল লিজা খেয়াল করছিল। সে জয়ের কাছে এসে বলে তুমি চোখ বন্ধ করে তোমার পরিবারের কথা চিন্তা করো, তাহলেই তুমি তোমার আসল রূপে ফিরে যেতে পারবে। আর তাই জয় তখন চোখ বন্ধ করে তার লায়ন পরিবারের কথা চিন্তা করছিল, আর দেখতে দেখতেই সে লায়নে পরিণত হয়ে যায়। এটা দেখে বাকি বাচ্চারাও অনেক খুশি হয়, তারাও তাদের নিজের নিজের রূপে চলে আসে। আর ক্লাসের শেষে তাদের আরো একটা নতুন স্টুডেন্টের সাথে পরিচয় হয়। তার নাম ছিল ব্যান্ডন, আর সে একটা ষাঁড়। আর এখন থেকে ব্যান্ডনও তাদের সাথেই থাকবে। আর তারা তিনজন এক রুমে থাকার কারণে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তিন বন্ধু মিলে যখন ক্যান্টিনে খেতে যায়, তখন জেফ্রি তার দলবল নিয়ে জের পথ আটকায়। জেফ্রির দলের সবাই তার মতো নেকড়ে। জেফ্রি তার দলবল নিয়ে বাকি সব প্রাণীদেরকে খুব বিরক্ত করে বেড়াতো, আর এটা জের কাছে একদমই পছন্দ ছিল না। সে জেফ্রিকে বলে এমনটা কেন করছো, আর এক কথায় দুই কথায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে সেটা মারামারিতে রূপ নেয়। ঠিক তখনই এক শিক্ষক এসে তাদেরকে থামিয়ে দেয়, আর তাদেরকে বলে কখনো যেন নির্ধারিত ক্লাসের বাইরে তোমাদেরকে লড়াই করতে না দেখি। পরের দিন সকালে লড়াইয়ের জন্য নির্ধারিত ক্লাসে সবাই উপস্থিত হয়, আর আজকে এখানে সবাই ফাইট প্র্যাকটিস করবে। কিন্তু এখানে একটা নিয়ম ছিল, কেউ কাউকে প্রাণে মেরে ফেলতে পারবে না, এমনকি প্রাণে মেরে ফেলার মতো আঘাতও করতে পারবে না। শুধু লড়াইয়ের টেকনিকগুলো প্র্যাকটিস করবে, যাতে বাইরের শত্রু আসলে নিজেদেরকে রক্ষা করতে পারে। আর প্রথমেই ক্লাসের একটা মেয়ে ভাল্লুকের সাথে ব্যান্ডনের লড়াই ফিক্সড হয়, আর ব্যান্ডন এই লড়াইয়ে একদম নতুন ছিল, তাই সে ভাল্লুকের কাছে হেরে যায়। এরপর সেই ভাল্লুকের সাথে লড়াই করার জন্য জেকে বলা হয়, কিন্তু এবার যে অনেক চেষ্টা করেও নিজের রূপ কিছুতেই পরিবর্তন করতে পারছিল না। আর তখনই সেখানে অ্যান্ড্রিও চলে আসে। অ্যান্ড্রিও অন্য বাচ্চাদের থেকে জেকে একটু আলাদাভাবে দেখছিল, কারণ সেও একজন মাউন্টেন লায়ন, আর তাই নিজের স্বজাতির উপর একটু তো টান থাকবেই। সে একটি থলেতে জয়ের জন্য মাউন্টেন লায়নের শরীরের অংশ নিয়ে আসে, যার গন্ধ নেওয়ার সাথে সাথেই সে লায়নে পরিণত হয়ে যায়, আর খুব সহজেই সে এই লড়াইও জিতে যায়। লড়াই শেষে অ্যান্ড্রিও তাকে সেই থলে দিয়ে বলে এটা তোমার কাছেই রাখো, যাতে তোমার রূপ পরিবর্তন করতে কষ্ট না হয়। অ্যান্ড্রিও চলে যাওয়ার পর সেখানে আবারও জেফ্রি চলে আসে তার দলবল নিয়ে, আর তাকে রাতে মাঠে এসে মারামারি করার জন্য চ্যালেঞ্জ করে। সে বলে শালা ভীতু একটা, যখনই আসি তোকে মারতে তখনই কারো না কারো সাহায্য নিয়ে বেঁচে যাস। আর জেফ্রির এমন কথা শুনে যে প্রচন্ড রেগে যায়। সে ভাবতে থাকে আমি একটা লায়ন, আর ওরা সাধারণ নেকড়ে, ওদের এত সাহস কি করে হয় আমাকে চ্যালেঞ্জ করার। আর তাই সে রাগের মাথায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বসে। আর এইভাবেই আমাদেরকেও অনেকেই কথার ফাঁদে ফেলে রাগিয়ে দেয়। তোমরা এসব কথায় কখনো কান দিও না, তোমাদের আশেপাশে এমন অনেক দুষ্ট লোক আছে যারা তোমাদেরকে রাগিয়ে দিয়ে বিপদে ফেলতে চায়। মনে রাখবে রেগে গেলেই হেরে যাবে। জীবনের যে কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, যে রাতে তার রুমমেটদেরকে নিয়ে সেই ফাঁকা মাঠে চলে আসে, কিন্তু সেখানে আসার পর দেখতে পায় জেফ্রি একা না, তার সাথে তার বাকি বন্ধুরাও লড়াই করার জন্য রেডি হয়ে আছে। কিন্তু যে ভয় না পেয়ে একাই লড়াই করতে প্রস্তুত হয়ে যায়। প্রথম দিকে এক্সাইটেড হয়ে যে বেশ ভালোই হাম্বিতাম্বি করছিল, কিন্তু লড়াই করার পদ্ধতি এখনো সে ভালোভাবে শেখেনি, তাই সে একা তিনটা নেকড়ের সাথে পেরে উঠছিল না। আর যখনই যে হেরে যাবে তখনই ব্যান্ডন ষাঁড়ের রূপ নিয়ে সেখানে চলে আসে, আর বাকিদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালে অ্যান্ড্রিও জেকে নিয়ে লং ড্রাইভে বের হয়।
সে জেকে বলে, দেখো কাল রাতে তোমার আর জেফরির মধ্যে যা হয়েছে তা সবটাই আমি জানি, তবে এটা শুনে লজ্জা লাগছে যে তুমি লড়াই করে তাদের সাথে জিততে পারোনি। যে বলে, আমি একা আর 3 জন কি করে পারবো? অ্যান্ড্রিউ তখন বলে, এটা কোনো কথা না, তুমি একটা লায়ন, এরকম 3 জন নয় 30 জন আসলেও তুমি তাদেরকে খুব সহজে হারিয়ে দিতে পারো, প্রয়োজনে আমি তোমাকে প্রশিক্ষণ দেব। ড্রাইভ শেষে যখন অ্যান্ড্রিউ জেকে আবারও স্কুলে নামিয়ে দিতে আসে, তখন সেখানে লিজা এসে অ্যান্ড্রিউকে বলে, দেখো তুমি যদি জেকে আলাদাভাবে কেয়ার করো তাহলে এটা অন্য স্টুডেন্টদের উপর বাজে প্রভাব ফেলবে। কিন্তু তার কথাকে গুরুত্ব না দিয়ে অ্যান্ড্রিউ বলে, জয় একটা মাউন্টেন লায়ন, আর তাই তাকে একটু স্পেশাল ট্রেনিং দিতেই হবে, আর এটা আমি নিজেই দেব। অন্যদিকে স্কুলে ফিরতে জে আর জেফরি সহ তার বন্ধুদেরকে শাস্তি দেওয়া হয়, তাদেরকে রান্নাঘরের কাজে লাগানো হয়। পরের সিনে দেখা যায় মিয়া জেকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, আর সেখানে গিয়ে তারা দেখতে পায় কয়েকজন শিক্ষক আর ছাত্ররা মিলে একটা গোপন মিটিং করছে। মিয়া তখন জেকে বলে, তুমি নিশ্চয়ই দেখেছো কয়েকদিন ধরে পশু পাখিরা মানুষের উপর আক্রমণ করছে, আর এই সবকিছুর প্ল্যানের পেছনে এরাই রয়েছে। এটা শুনে যে একটু অবাক হয়। আর এই মিটিং চলাকালীন সময় সেখানে একটা বাজ পাখি আসে, আর এই বাজ পাখিটা অন্য কেউ না, এটা ছিল লিজা। আর এটা দেখে যে বুঝতে পারে নিশ্চয়ই সবাই লিজার কথা মতো এই সবকিছু প্ল্যান করছে, হয়তো অ্যান্ড্রিউ এই বিষয়ে কিছুই জানে না। লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখার পর তারা সেখান থেকে চলে যায়। এরপর জেকে স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য অ্যান্ড্রিউ একদিন এসে তাকে জঙ্গলে নিয়ে যায়, আর জঙ্গলে এসেই তারা নিজেদের রূপ পরিবর্তন করে ফেলে। আর যে খুবই কুইক লার্নার ছিল, তাই সে খুব সহজেই শিকারের কৌশল আয়ত্ত করে ফেলে, আর অল্প কিছুক্ষণ প্র্যাকটিস করার পরেই সে তার প্রথম শিকার ধরে ফেলে। আর এই খবর দ্রুত সমস্ত স্কুলে ছড়িয়ে পড়ে, তাই যে যখন স্কুলে ফিরে আসে সবাই তাকে দেখে বাহবা দিচ্ছিল, কিন্তু তার কাছের বন্ধু মিয়া উদাস হয়ে বসে থাকে। যে তখন মিয়ার কাছে এসে বসে, কিন্তু তাকে কিছু না বলেই মিয়া সেখান থেকে উঠে চলে যায়। যে তখন লিলির কাছে জানতে চায় মিয়ার কি হয়েছে, সে আমার সাথে এমন ব্যবহার করছে কেন। তখন লিলি বলে, মিয়া সবসময় ভাবতো তুমি অন্যদের মতো হবে না, এখানে থাকা অন্যান্য হিংস্র প্রাণীদের মতো তুমি অন্য প্রাণীদেরকে শিকার করবে না, কিন্তু তোমার আর ওদের মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। মিয়ার বাবা মাকে মাউন্টেন লায়নরাই মেরে ফেলেছিল, তাই সে মাউন্টেন লায়নদেরকে ঘৃণা করত, কিন্তু তুমি আসার পর তোমাকে দেখে সে তোমার সাথে মিশতে শুরু করেছিল। আর যে তখন বুঝতে পারে আসলে একটা হরিণ হয়ে মিয়ার কেমন লাগছিল। ওই দিন রাতে যে দেখতে পায় জেফরি আর তার দলবল আবার কোথায় যেন যাচ্ছিল, আর এটা দেখে যে তাদের পিছু নেয়। সেখানে গিয়ে যে দেখতে পায় জেফরি আর তার বন্ধুরা মিলে একটা ফ্যাক্টরিতে আক্রমণ করেছে। প্রথমে তারা সেখানে থাকা গার্ডকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়, এরপর ফ্যাক্টরির সব তার দাঁত দিয়ে ছিঁড়তে থাকে। যে তাদেরকে পিছন থেকে এসে বাধা দেয়, আর তখন জেফরি আর তার দলবল জেকে বলে, তোর তো সাহস কম না, তুই আমাদেরকে ফলো করছিস, আজকে তোকে কে বাঁচাবে, তোকে এখানে মেরে আলু ভর্তা বানিয়ে দেব। আর তাদের মধ্যে লড়াই শুরুই হবে। ঠিক সেই সময় গাড়ি নিয়ে সেখানে অ্যান্ড্রিউ চলে আসে, আর অ্যান্ড্রিউ গাড়ি থেকে নেমেই সবাইকে বলে, এখানে কোনো শব্দ করো না, সবাই তোমাদের আসল পরিচয় জেনে যাবে, তাই দ্রুত লুকিয়ে পড়ো। এটা শুনে তো যে প্রথমে অবাক হয়ে যায়, সে ভাবছিল আর এটা কি হলো, তার মানে এই সবকিছুর পেছনে অ্যান্ড্রিউ আছে। অ্যান্ড্রিউ তখন জেকে বলে, আমি সবকিছু বুঝিয়ে বলছি, তুমি আমার সাথে চলো। জেকে নিয়ে অ্যান্ড্রিউ তার ঘরে চলে আসে, আর সেখানে এসে জেকে বলে, তুমি যে ফ্যাক্টরিটাকে দেখেছো, এই ফ্যাক্টরিটা তৈরির জন্য অর্ধেক বন উজাড় করে ফেলা হয়েছে, কত পশু পাখি ঘর ছাড়া হয়েছে, আর এই ফ্যাক্টরিতে তৈরি হয় ক্ষতিকারক কেমিক্যাল, আর সেটা বাতাস আর পানির মাধ্যমে পুরো বনে ছড়িয়ে পড়ছে। আর এই কারণে এই বনে থাকা পশু পাখিদের অস্তিত্ব এখন হুমকির মুখে। এমনকি এই ফ্যাক্টরি করার সময় এখানে কিছু শিকারীরা এসেছিল, তারা এখানে থাকা পশু পাখিদেরকে সরাতে নির্বিচারে গুলি করে মেরেছে। এমনকি ওই শিকারীদের হাতেই আমার স্ত্রী আর সন্তানও মারা গেছে। তাদের তো কোনো দোষ ছিল না, তারা কারো উপর আক্রমণও করেনি, তারা লোকালয়ে যায়নি। এই জঙ্গল তো আমাদের ঘর ছিল, আর আমরা আমাদের ঘরেই ছিলাম। এখন তুমি বলো, আমি আমার ঘরে থাকার পরেও আমাকে মারা হচ্ছে, এটা কি করে মেনে নেব আমি? আর তাই গত 50 বছর ধরে আমরা আমাদের রূপ পরিবর্তন করে মানুষের মধ্যে ঢুকে পড়েছি, আর মানুষের সাথেই বিভিন্ন সংস্থার মাধ্যমে পশু পাখিদের বাঁচানোর আন্দোলন করে যাচ্ছি, কিন্তু তাতেও তেমন কোনো কাজ হচ্ছে না। মানুষ বেপরোয়াভাবে সব গাছপালা কেটে বন উজাড় করে নিজেদের প্রয়োজন মেটাচ্ছে, তাদের ভালো থাকাটাই তাদের কাছে একমাত্র উদ্দেশ্য। এতে বনের সব পশু পাখি মারা গেলেও তাদের যেন কিছুই যায় আসে না। আর এসব কিছু শুনে যে সত্যি বাকরুদ্ধ হয়ে যায়। শুধু যে না, বন্ধুরা তোমরা একটু ভাবো, কথাগুলো মিথ্যা না। মানুষ যেভাবে গাছপালা কাটা শুরু করেছে, পশু পাখির আবাসস্থল নষ্ট করা শুরু করেছে, এটা কি পরিবেশের জন্য একটুও ভালো? যে আসলে কোন পক্ষ নেবে তা বুঝে উঠতে পারছিল না। যদিও সে মানুষের ক্ষতি করতে চায় না, তবুও মানুষের এই ধরনের ব্যবহার সে মেনে নিতে পারছিল না, আর তাই সে নিজেই অনেক কনফিউজ হয়ে পড়ে। তাই সে অ্যান্ড্রিউকে বলে, আমাকে কিছু সময় দাও সিদ্ধান্ত নেওয়ার জন্য। এটা বলে সেখান থেকে চলে আসে। পরের দিন মিয়া, জে আর ব্যান্ডন একসাথে খেলছিল, আর এমন সময় ব্যান্ডন তার কন্ট্রোল হারিয়ে একটা গাড়ির সাথে গিয়ে ধাক্কা খায়। যদিও কেউ আহত হয়নি, তবে গাড়িটার অবস্থা একদমই খারাপ হয়ে যায়, আর একটু হলেই হয়তো কেউ গুরুতর আহত হতো। সব থেকে অবাক করা ব্যাপার হলো গাড়িটা অন্য কারো না,
জের বাবা মার ছিল। তারা স্কুলে আসছিল জের সাথে দেখা করতে, আর তার আগেই এই ঘটনা ঘটে যায়। এখানে আসার পর জের বাবা মা দেখে সে এখানে অনেক হাসি খুশি আছে, আর তাদের ছেলে ভালো আছে এটা দেখে তারা অনেক খুশি হয়। আর তারা যাওয়ার সময় জেকে বলে, আগামী রবিবার আমরা সবাই মিলে বনভোজনে যাচ্ছি, আর তোমাদের তো রবিবার ছুটিও থাকবে, আর তাই ওই দিন তুমি আমাদের সাথে যাওয়ার জন্য রেডি থেকো। জে তো অনেক খুশি হয়ে যায়, কারণ অনেকদিন পর সে তার পরিবারের সাথে একসাথে সময় কাটাতে পারবে। আমরা অনেকেই হয়তো কবে শেষ বাবা মা ভাই বোনকে নিয়ে একসাথে ঘুরতে গেছি তা ভুলে গেছি। অনেকের হয়তো ইচ্ছাও হয়, কিন্তু সময়ের অভাব আর কাজের চাপে হয়তো কখনো সেটা হয়ে ওঠে না। সত্যি বলতে এটা সময়ের বা কাজের দোষ না, আসলে আমরা বড় হয়ে গেছি, এতটা বড় হয়ে গেছি যে নিজের জন্য একটু সময় বের করা আমাদের কাছে অসম্ভব মনে হয়। আর মাঝে মাঝে এগুলো ভাবলে মনের ভিতরে একটা চাপা অভিমান জন্মায়। যাই হোক, কাহিনীতে ফেরা যাক। জের পরিবার স্কুল থেকে চলে যাওয়ার পরেই তার কাছে অ্যান্ড্রিউর ফোন আসে। সে জেকে বলে, রবিবারে আমাদের একটা বড় মিশন আছে, তুমি কি এই মিশনে আমাদের সাথে জয়েন করবে? কিন্তু জে তাকে নিষেধ করে দেয় আর বলে, আসলে ওই দিন আমি আমার ফ্যামিলির সাথে পিকনিকে যাব। কিন্তু অ্যান্ড্রিউ তখন একটু রেগে যায়, আর সে জেকে বলে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কাদের পক্ষে থাকবে, আমাদের সাথে নাকি মানুষের সাথে? অ্যান্ড্রিউর এমন কথা শুনে যে একটু রেগে যায়, সে রেগে গিয়ে বাইরে চলে আসে। আর তখন লিলি আর ব্যান্ডন আসে তার সাথে কথা বলতে, কিন্তু অ্যান্ড্রিউর কারণে যে একটু রেগে ছিল তাই সে তাদের সাথে চিল্লাপাল্লা করে জঙ্গলের দিকে বের হয়ে যায়, আর নিজের রূপ পরিবর্তন করে পুরো জঙ্গলে দৌড়ে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পরেই সে হাঁপিয়ে যায়, তাই একটা গাছের ডালে বসে একটা কাকের সাথে গল্প করছিল। ঠিক তখনই সেখানে একদল শিকারী জের উপর গুলি চালায়, যে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিকারীরাও তখন একটা ড্রোন দিয়ে তার পিছু নিচ্ছিল। এমনকি শিকারীরা তাকে খুঁজে বের করার জন্য তার পিছনে কুকুর ছেড়ে দেয়, আর তার সাথে থাকা সেই কাকটাও আসলে একটা শেফ শিফটার ছিল। সেই প্রথমেই ড্রোনটাকে নষ্ট করে দেয়। এরপর জেকে পথ দেখিয়ে স্কুলের দিকে নিয়ে যায়। জঙ্গলে দৌড়ানোর সময় যে কিছুটা আহত হয়, কিন্তু শেষমেশ সে নিজের রূপ পাল্টে আবার মানুষ হয়ে যায়। আর তাকে ধরতে আসা কুকুরগুলো যেন একদম বোকা সেজে যায়, তারা বুঝতে পারছিল না আসলে এটা হচ্ছেটা কি। যাই হোক, জের আহত হওয়ার খবর শুনে অ্যান্ড্রিউ দৌড়ে চলে আসে, আর সে জেকে বলে, আমি তোমার আসল পরিবারের খবর নিয়েছিলাম, আমি জানতে পেরেছি তাদেরকেও চামড়ার জন্য শিকারীরা মেরে ফেলেছে, আর তার পরিবার মারা গেছে। এটা শুনে যে অভিমানে অ্যান্ড্রিউর সাথে যোগ দেয়। এরপর দেখা যায় তারা সবাই মিলে একটা গোপন বৈঠক করে, আর সেখানে থাকা সবাই নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছিল, কিভাবে পুরো ফ্যাক্টরিটাকে তারা ধ্বংস করবে। অ্যান্ড্রিউ সবাইকে তার মাস্টার প্ল্যান বোঝাচ্ছিল। যে তখন বলে, আমি তোমাদের সাথে আছি, কিন্তু এটা খেয়াল রেখো যেন আমাদের এই প্ল্যানে কোনো মানুষের প্রাণ না যায়, শুধুমাত্র আমরা ফ্যাক্টরিটাকেই ধ্বংস করব। এরপর তারা সবাই যখন মিশনে যাচ্ছিল তখন জের পরিবার তাকে ফোন দেয়, আর তাকে জিজ্ঞেস করে, তুমি কখন আসবে? যে তখন তার মাকে সরি বলে, আর বলে, আমাদের স্কুলে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে, আর তাই আমাকে এখানে অংশগ্রহণ করতে হবে, আমি আজকে তোমাদের সাথে জয়েন করতে পারবো না। এটা বলেই সে ফোন রেখে দেয়। ফোন রাখতেই লিলি আর ব্যান্ডন তার সামনে চলে আসে। তারা জেকে বলে, তুমি আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ, তুমি সবার সাথে কোথায় যাচ্ছ, কি এমন কাজ করছো, আমাদেরকে বলো। কিন্তু যে উত্তর দেয়, এখন কিছুই বলার সময় নেই, আমি তোমাদেরকে পরে সব বুঝিয়ে বলবো। আর কথা না বাড়িয়ে যে সবার সাথে ফ্যাক্টরিতে চলে আসে। আসলে তাদের প্ল্যান ছিল এখানে থাকা অনেকগুলো কাঠের গুঁড়ি তারা নিচে থাকা ফ্যাক্টরির মেশিনগুলোর উপর ফেলে দেবে, যাতে করে তাদের মেশিনগুলো নষ্ট হয়ে যায়। আর এই প্ল্যান মোতাবেক তারা আগাতে থাকে। কিন্তু ঠিক তখনই যে নজর পড়ে পাহাড়ের নিচের দিকে, সে দেখতে পায় কাঠের গুঁড়িগুলো যেখানে গিয়ে পড়বে ঠিক সেখানেই তার পরিবার পিকনিক করতে এসেছে। সে সবাইকে দৌড়ে গিয়ে কাজ বন্ধ করতে বলে, কিন্তু কেউ তার কোনো কথাই পাত্তা দিচ্ছিল না। আর তাই সে বাধ্য হয়ে অ্যান্ড্রিউকে কল করে। কিন্তু অ্যান্ড্রিউ তখন তাকে বলে, এরকম বড় একটা মিশনে কিছু মানুষের প্রাণ তো যাবেই, কারণ তারাও আমাদের অনেক প্রাণ কেড়ে নিয়েছে, আর তাছাড়াও এই মানুষগুলো তোমার আসল বাবা মা না। দেখলে বন্ধুরা, অন্যর জন্য তৈরি ফাঁদ যখন নিজের ঘাড়ে পড়ে তখন সবাই ঠিকই বুঝতে পারে। যাই হোক, এই কথা শোনার পর যে অনেক রেগে যায়, কিন্তু যে একা তাদের সবাইকে কিভাবে থামাবে সেটা বুঝতে পারছিল না। আর তখনই সেখানে লিলি আর ব্যান্ডনও চলে আসে, আর তারা সবাই তাদের রূপ পাল্টে ফেলে। কিন্তু সেখানে থাকা ব্যান্ড্রিউর দলের লোকেরা তাদের উপর আক্রমণ করে। এমনকি কিছুক্ষণ পরেই অ্যান্ড্রিউ নিজে এসে জের উপর আক্রমণ করে, আর তাদের এই লড়াইয়ের সময় দড়ি ছিঁড়ে যায়, আর সেই কাঠের গুঁড়িগুলো নিচের দিকে অনেক জোরে পড়তে শুরু করে। আর সেগুলো এত গতিতে যাচ্ছিল যে একটু হলেই জের পুরো পরিবারই মারা যাবে। কিন্তু ভাগ্যক্রমে জের বাবা মা উপর থেকে আসা কাঠগুলো দেখতে পায়। তারা দ্রুত তাদের ভাইকে নিয়ে সেখান থেকে সরে যায়। কিন্তু জের ছোট বোন তখনও কানে হেডফোন দিয়ে সেখানে বসেই গান শুনছিল, সে কিছুই শুনতে পাচ্ছিল না। আর ঠিক তার উপরেই কাঠের গুঁড়িগুলো পড়বে তার আগ মুহূর্তেই যে তার বোনকে বাঁচিয়ে ফেলে। বোনকে বাঁচিয়ে যে সোজা অ্যান্ড্রিউ
অ্যান্ড্রিউর কাছে আসে আর তার সাথে রাগে চিল্লাপাল্লা করতে শুরু করে আর বলে, তুমি কথা দিয়েছিলে মানুষের কোনো ক্ষতি করবে না, কিন্তু তুমি তোমার কথা রাখোনি, আর তাই আমি আজকে থেকে তোমাদের হয়ে কোনো কাজ করব না, এমনকি তোমাদের মিশনও আমি সফল হতে দেব না। আমরাও যদি মানুষদের মতো তাদেরকে হত্যা করি তাহলে আমাদের তাদের মধ্যে পার্থক্য থাকবে কি? যে এর কথাগুলো শুনে অ্যান্ড্রিউ তার ভুল বুঝতে পারে আর সে কথা দেয় এরপর থেকে কোনো মিশনেই সে মানুষের কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু তাদের মিশনটাও সফল হয়েছে, কারণ এই জঙ্গলে থাকা ফ্যাক্টরির সব মেশিনই তারা ধ্বংস করে ফেলেছে। তাই খুশি মনেই তারা সবাই স্কুলে ফিরে আসে। স্কুলে সবাই জেকে দেখতেই বাহবা দিতে শুরু করে, কারণ সে অনেক সাহসের একটা কাজ করেছে। আর আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। যদিও আমাদের আজকের মুভিটাতে মুভি হিসেবে কোনো তেমন স্টোরি লাইন নেই, কিন্তু এখানে খুব বড় একটা সোশিয়াল মেসেজ ছিল। গল্পটাতে একটা বিষয় খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, বিনা কারণে যখন আমরা অন্যের ক্ষতি করি তখন আমাদের নিজেরও ক্ষতি হয়। আমরা মানুষ সবার থেকে শক্তিশালী হলেও এই প্রকৃতি ধ্বংসের কারণে একসময় আমাদেরকেও চড়া মূল্য দিতে হবে। আর তাই মানুষ হয়ে শুধু স্বার্থপর না হয়ে পুরো পৃথিবীর কথাই চিন্তা করা উচিত। তো যাই হোক বন্ধুরা, এই গল্পতে আরো অনেক শিক্ষণীয় দিক ছিল। আপনাদের মধ্যে কে কোনটা খেয়াল করেছেন সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না। আর সেখান থেকেই সেরা কমেন্টসকারীকে নির্বাচন করে দেখানো হবে আমাদের পরবর্তী ভিডিও। আর যারা মুভিটার নাম জানতে এতক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছেন তাদের আর অপেক্ষা করতে হবে না। আজকের মুভিটার নাম উড ওয়াকার। আর এখন চলে যাচ্ছি আমাদের সেরা ফ্যানদেরকে নিয়ে সাজানো মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকের সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাকিব হোসেন ভাই। তিনি বলেছিলেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ব্যাপারটা এমন, জানি না রাকিব ভাই কি ভেবে কথাটা বলেছেন, কিন্তু আই গেস পৃথিবীর সব বিবাহিত পুরুষেরই সমান অবস্থা। তো আজকের মতো এই পর্যন্তই। এভাবে আমাদের পাশে থাকার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এমন মজার কিছু মুভি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর ভালোকে ভালোবাসুন।